মিটিং শেষে ফোনটা হাতে নিতে জাঙ্কুক দেখলো তে তাকে অনেকগুলো কল দিয়েছিল। জাঙ্কুক সাথে সাথেই তেকে কল ব্যাক করলো। ফোনটা বেজে উঠতেই তে সুপের বাটিটা রেখে ফোনটা হাতে নিল। অপর পাশ থেকে জাঙ্কুক বলতে লাগলো, হ্যালো তে, সরি, আসলে আমি মিটিংয়ে ছিলাম, সেই জন্যই কল রিসিভ করতে পারিনি। তুমি ঠিক আছো তো? তে একটা শ্বাস ফেলে বলল, আমি ঠিকই আছি, কিন্তু আম্মা ঠিক নেই, তার অনেক জ্বর এসেছে। বাড়িতে তো আমি ছাড়া আর কেউই নেই, আমি একা কি করব বুঝতে পারছি না। কথাটা শুনে জাঙ্কুক চিন্তিত কণ্ঠে বলল, মা, মা এখন কেমন আছে? জ্বরে কাবু হয়ে গেছেন, ঠিক মতো কথাও বলতে পারছেন না, আপনি তাড়াতাড়ি চলে আসুন না। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 5টা 21 বাজে। জাঙ্কুক তখন তেকে বলল, আমি তে তে আমাকে তো এখন আরও একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি একটু মায়ের কাছে থাকো, আমি মিটিংটা অ্যাটেন্ড করে যত দ্রুত সম্ভব বাড়িতে আসছি, আর নয়তো বাবাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শুনে তে শক্ত গলায় বলল, আজব কথা বললেন, আপনি ডাক্তার হয়েছেন কি করতে, হ্যাঁ? আর কেমন ছেলে বা আপনি? মা অসুস্থ শুনেও কাজের বাহানা দিচ্ছেন। একটা মিটিং অ্যাটেন্ড না করলে কি আপনি ভিখারি হয়ে যাবেন? যখন মা থাকবে না তখন বুঝবেন। কথাটা বলেই তে রেগে মেগে কল কেটে দিল। তারপর পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, তুইও কি তোর বাপের মতো তোর মাকে এভাবে অবহেলা করবি? জিন জ্বরের ঘোরে থাকলেও জাঙ্কুককে বলা তের প্রত্যেকটা কথা শুনলেন। কথাগুলো শুনে জিনের চোখের কোণে জল জমেছে। তাকে কাঁদতে দেখে তে বিচলিত হয়ে বলল, আম্মা, আপনার কি বেশি খারাপ লাগছে? জিন অন্যদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করতে চাইলেন। তে কি করবে বুঝতে পারছে না। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু সহ্য করুন, আমি বাইরে গিয়ে দেখি ট্যাক্সি পাই কিনা। কাউকে লাগবে না, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। তে দ্রুত পায়ে দরজা পর্যন্ত আসতেই রোজ বাড়িতে প্রবেশ করে। রোজকে দেখে তে খানিকটা স্বস্তি পেল। এদিকে তেকে এভাবে দিক বিদিক শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে রোজ ঘাবড়ে গেল আর বলল, কি হয়েছে ভাবি, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? এই অবস্থায় কেউ এভাবে দৌড়ায় নাকি? তের চোখ জোড়া ছলছল করে উঠল। সে রোজের হাত ধরে বলল, আপু, আপু, আম্মা অনেক অসুস্থ, উনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আমি ট্যাক্সি আনতে যাচ্ছিলাম, তুমিও চলো না আমার সাথে। রোজ তখন বলল, আরে ভাবি, আস্তে আস্তে, এতটা উত্তেজিত হয়েও না, মায়ের কি হয়েছে, চলো আমি দেখছি। তে মাথা নেড়ে রোজকে নিয়ে জিনের কাছে আসলো। রোজ একটা থার্মোমিটার এনে মায়ের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখলো 102 ফারেনহাইটের কাছাকাছি। রোজ থার্মোমিটারটা টেবিলের উপর রেখে তের উদ্দেশ্যে বলল, তুমি চিন্তা করো না ভাবি, আমি মাকে জ্বরের ওষুধ খাইয়ে দিচ্ছি। কথাটা বলে রোজ উপরের রুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা ট্যাবলেট নিয়ে ফিরে এলো। জিনের পাশে বসে জিজ্ঞেস করলো, মা কিছু খেয়েছিল? তে বলল, হ্যাঁ, আমি আম্মাকে স্যুপ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। কথাটা শুনে রোজ অবাক চোখে তের দিকে তাকালো আর বলল, ভাবি, তুমি এই অবস্থায় কিচেনে গিয়েছিলে কেন? তে মাথা নিচু করে নিল। রোজ আবারও বলে উঠল, এই কথাটা যদি ভাইয়া জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? রোজ পুরো কথাটা শেষ করার আগেই দেখলো জাঙ্কুক হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছে। তার সাথে জিওর নামজনও আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো আর বলল, এই মেয়ে কল ধরছিলে না কেন তুমি? তে একটা ঢোক গিলে জিনের পাশে গিয়ে বসে পড়ল। জাঙ্কুক একটা বিরক্তির শ্বাস ফেলে জিনের দিকে এগিয়ে গেল। তারপর আবারও তাপমাত্রা পরীক্ষা করে রোজের দিকে তাকিয়ে বলল, যা, একজন সার্ভেন্টকে ডেকে মায়ের জন্য ফলের জুস বানিয়ে আনতে বল, তারপর মায়ের রুম থেকে প্যারাসিটামল নিয়ে আয়। রোজ হালকা হেসে হাতে থাকা ট্যাবলেটটা জাঙ্কুকে দিকে এগিয়ে দিয়ে বলল, তুই বলার আগেই আমি এনেছিলাম ব্রো, দেখলি আমি মেডিকেল স্টুডেন্ট না হয়েও ডাক্তারই জানি। জাঙ্কুক বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে রোজের হাত থেকে ট্যাবলেটটা নিয়ে জিনকে খাইয়ে দিল। রোজ তখন বলল, ভাইয়া, মাকে তার রুমে নিয়ে যাওয়া উচিত। জাঙ্কুক সম্মতি জানিয়ে জিনের হাত ধরে তাকে উঠালো। তারপর সে আর নামজন মিলে জিনকে তার রুমে এনে শুয়ে দিল। তেও তাদের পিছু পিছু এসেছে। এরই মাঝে রোজ এক গ্লাস ফলের জুস নিয়ে এলো। তে গিয়ে একটা কাপড় ভিজিয়ে এনে জিনের কপালে দিয়ে দিল। জাঙ্কুক শান্ত চোখে কিছুক্ষণ তের দিকে চেয়ে থেকে একটা চাপা শ্বাস ফেলল। জাঙ্কুক রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভীষণ বিরক্ত লাগছে তার। আজকের মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তের সাথে না পেরে সে সব কাজ সুগা আর
গঙে ওর উপর চাপিয়ে দিয়ে চলে এসেছে। রাত বাজে 11টা। তে এখনো জিনের পাশে বসে আছে। জাঙ্কুক তাপমাত্রা চেক করে বলল, জ্বর ছেড়ে দিয়েছে, আপাতত চিন্তার কিছু নেই। জিন চোখ মেলে তেকে বসে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোজ একটু পর পর এসে দেখে গেলেও এই মেয়েটা এক মুহূর্তের জন্য তার পাশ থেকে নড়েনি। জাঙ্কুক এবার না পেরে বলল, তে মা বাবা ঘুমাবে, এবার অন্তত চলো এখান থেকে। নামজন তখন বলল, আহ এভাবে বলছিস কেন জাঙ্কুক, থাকুক না মেয়েটা এখানে। জাঙ্কুক দাঁত চেপে বলল, ও এখনো ডিনার করেনি বাবা। জাঙ্কুকের কথা বুঝতে পেরে নামজন তখন বলল, তে যাও তুমি, তোমার শাশুড়ি আম্মার শরীর এখন বেশ ভালোই আছে, আর আমি তো আছি, চিন্তা করো না, ডিনার করে শুয়ে পড়ো। জাঙ্কুক তের হাত ধরে টেনে তুলল। তে না পেরে জাঙ্কুকের সাথে চলে যেতে লাগলো, কিন্তু দরজা অবধি গিয়ে সে পেছনে ঘুরে বলল, আব্বা যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাক দেবেন কেমন, আর আম্মার দিকে খেয়াল রাখবেন। তের মুখ থেকে প্রথমবারের মতো আব্বা ডাক শুনে নামজন আনমনে খুশি হলেন। তেকে আশ্বাস দিয়ে বলেন, হ্যাঁ বৌমা, রাখবো, তুমি যাও এখন। তে থমকে গেল, তার সাথে জাঙ্কুকও। জাঙ্কুক চমকিত নয়নে নামজনের দিকে তাকাতে নামজন মৃদু হাসলো। জাঙ্কুক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে তেকে নিয়ে চলে গেল। রুমে আসতেই জাঙ্কুক বলে উঠল, তুমি এরকম বিহেভ কেন করছিলে? মা তোমার সাথে কেমন বিহেভ করে সেসব তুমি ভুলে গেছো নাকি? তে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলল, ভুলে যায়নি, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, দায়িত্ব? কিসের দায়িত্ব? তে অন্যদিকে তাকিয়ে বলল, সে আমার স্বামীকে 10 মাস পেটে রেখেছেন, এত বড় করেছেন, তাই ছেলের বউ হিসেবে আমি শুধু দায়িত্ব পালন করছি। জাঙ্কুক তার ছেলে সুরে বলল, কিন্তু তোমাকে তো সে পুত্রবধূ হিসেবেই মেনে নেয়নি। সে না মানুক, আমি তাকে নিজের শাশুড়ি হিসেবে মানি, আর না মানলেও আমি তার একমাত্র পুত্রবধূ, এটা কি সে অস্বীকার করতে পারবেন? জাঙ্কুক বলার মতো কিছুই খুঁজে পেল না। আর সত্যি বলতে জাঙ্কুকও চায় না তার মায়ের সাথে তে তেমন ব্যবহার করুক যেমনটা তার মা তের সাথে করেছে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল, তারপর খাবার নিয়ে আবারও রুমে এলো। তেকে বলল, খাবারটুকু খেয়ে ঘুমিয়ে পড়তে। তে মাথা নেড়ে হাত ধুয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো। জাঙ্কুক ল্যাপটপে কিছু কাজ করছিল। আজকে কতদিন পর সে অফিসে গিয়েছিল, কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে আসতে পারেনি। তে খাবার শেষ করে এশার নামাজ আদায় করে নিল, তারপর জাঙ্কুকের পাশে এসে বসলো। জাঙ্কুক সিরিয়াস ভঙ্গিমায় বসে বসে কাজ করছে। তে গলা পরিষ্কার করে বলল, তখন ওভাবে কথা বলার জন্য সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। জাঙ্কুক হঠাৎ করে তের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল, বউকে শিখিয়েছিলাম কিভাবে ধন্যবাদ দিতে হয়, এবার দেখছি সরি বলতেও শেখাতে হবে। জাঙ্কুককে আরও কিছু বলতে না দিয়ে তে তার মুখ চেপে ধরল আর বলল, এই আপনি আমাকে কামড়াতে আসলে আমি কিন্তু এবার আপনার দাঁত ভেঙে ফেলবো বলে দিলাম। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল। সে তের হাত সরিয়ে দিয়ে বলল, ওটাকে কামড়ানো বলে না হানিবি, ওটাকে লিপ কিস বলে। তে ছটপট করতে লাগলো। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে ছেড়ে দিল। জাঙ্কুক তখন বিরক্ত হয়ে তেকে বলল, কিস করতে না দিলে বিরক্ত করো না তো, এমনি অনেক কাজ জমে আছে আমার। তে আর জাঙ্কুককে কিছু না বলে মাথার ওড়নাটা সরিয়ে চুলগুলো উঁচু করে খোপা করে নিল। সেদিনের পর থেকে সে আর জাঙ্কুকের সামনে চুল আঁচড়ায় না। রাতে চুলগুলো হাত খোপা করে শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকে একটা শ্বাস ফেলে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। প্রায় ঘন্টাখানেক পেরিয়ে যেতেই হঠাৎ করে তের ঘুম ভেঙে যায়। সে ঘুমের মাঝেই তার বেবির নড়াচড়া অনুভব করলো। তে একভাবে শুয়ে আছে, এর মাঝে সে আবারও বেবির অনুভব করতে লাগলো। তে খুশিতে কেঁদে উঠল। কান্নার শব্দে জাঙ্কুক তাকে নিজের দিকে ঘুরিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি কি হয়েছে বউজান? জাঙ্কুকের আদুরে ডাকে তে আরও গলে গেল যেন। সে হঠাৎ করেই জাঙ্কুকের ডান হাতটা টেনে তার পেটের বাম পাশে রাখলো। কিছু একটা অনুভব করতেই জাঙ্কুকের বুকের ভেতর ধক করে উঠল। সে সাথেই তার পুরো শরীর যেন ঝংকার তুলল। গলাটাও শুকিয়ে আসছে বোধ হয়। জাঙ্কুক কয়েকটা ঢোক গিলে আলগোছে তার হাতটা সরিয়ে নিল। এদিকে তে তো খুশিতে দিশেহারা। তে তখন বলল, এই প্রথম আমি পুরোপুরিভাবে আমার বাচ্চাটাকে ফিল করছি। আল্লাহর নিকট অনেক অনেক শুক্রিয়া।
তে খুশি মনে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে, যেন সে অন্য কোনো জগতে বিচরণ করছে। তে খুশির মাঝে জাঙ্কুকে আলতো ধাক্কা দিয়ে বলল, আপনি অনুভব করেছেন তাই না? করেছেন না বলুন? জাঙ্কুকে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, করেছি। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1টা। তে ধীর পায়ে খাট থেকে নেমে ওযু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। তারপর রুমে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। রাত 3টা। তে গভীর ঘুমে টলে আছে, কিন্তু জাঙ্কুক ঘুমাতে পারেনি। সে শোয়া থেকে উঠে বসলো, তারপর বিছানা থেকে নেমে তের সামনে এসে মেঝেতে বসে পড়লো। কিছুক্ষণ এভাবে বসে থেকে হঠাৎ করে সাবধানতা বশত আবারও তের পেটের বাম সাইডে হাত রাখলো। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। হাতটা রাখার সাথে সাথে সে ভাগ্যক্রমে আবারও বেবির কিক অনুভব করলো। তার এবার মনে হলো সে যেন বিদ্যুতের সংস্পর্শে এসেছে। জাঙ্কুকের রন্ধ্রে রন্ধ্রে যেন বিদ্যুৎ প্রবেশ করেছে। জাঙ্কুক সাথে সাথে হাতটা সরিয়ে নিল। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে তার কি হলো, কিন্তু সে অদ্ভুত কিছু ফিল করছে, এমন কিছু যেটা সে এর আগে কখনো ফিল করেনি। এতদিন যাবৎ বেবিটার প্রতি তার কোনো ফিলিংস ছিল না। তার কাছে বেবিটা হচ্ছে একটা মহাপাপ, একটা পাপের ফল এই বেবিটা, আর সেই পাপের ফল থেকে ভোগ করতে হচ্ছে। এই বেবিটার জন্যই তো তের লাইফটা হেল হয়ে গেল। এত অল্প বয়সে এত কিছু সম্মুখীন হতে হলো মেয়েটাকে। সে এত কিছুর পরেও বেবিটাকে কিভাবে স্বাভাবিকভাবে মেনে নেবে? জাঙ্কুক ভীষণ কষ্ট অনুভব করছে, সে জানে না কেন, কিন্তু এই বেবিটা একটা কাঁটার ন্যায় তার গলায় আটকে আছে, যেন সে না গিলতে পারছে আর না উপড়ে ফেলতে পারছে। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিঃশব্দে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিন্তু বিস্ময় ভরা একজোড়া চোখ পেছনে রেখে গেল। এবারও বেবির কিক অনুভব করে তের ঘুম ভেঙে গেল। কিন্তু সে জাঙ্কুককে নিজের সামনে বসে থাকতে দেখে এতটাই বিস্মিত হয়েছিল যে কোনো প্রতিক্রিয়াই করতে পারেনি। তে জাঙ্কুককে হাঁসফাঁস করতে দেখছে। সে জানে এমন কিছু আছে যেটা জাঙ্কুককে স্বস্তি দিচ্ছে না, আর জাঙ্কুক প্রথম থেকে সেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে চাইছে। তে শোয়া থেকে উঠে বসলো, তারপর পেটের উপর হাত রেখে মনে মনেই বলল, ভিকুক, তোর প্রতি তোর বাবার কোনো অনুভূতি নেই রে। যেদিন আমি প্রথম তোর অস্তিত্ব সম্পর্কে অবগত হয়েছিলাম সেদিনে আমার মাঝে মাতৃত্ব জন্মেছিল, কিন্তু তোর বাবার মাঝে এখন পর্যন্ত কোনো পিতৃত্ব জন্মালো না রে। সাত সকালে জিনকে নিজের রুমে দেখে এক প্রকার চমকে উঠলেন দাদুমণি। বলতে গেলে জিন ভুল করেও তার রুমে কখনোই আসে না। দাদুমণির জন্য দুজন কেয়ারটেকার রাখা আছে, তারাই মূলত তার দেখাশোনা করে। জিমিন আর জিমিনের মা চলে যাওয়ার পর থেকে তার রুমে কেউই ততটা আসেনি। তবে গত কয়েকদিন ধরে নিয়ম করে তার রুমে এসে তার সাথে গল্পগুজব করে যায়। তাছাড়া কাজল আর রোজ সহ বাকিদের আনাগোনা খুবই কম। জিন তার শাশুড়ির পাশে গিয়ে বসতেই তার শাশুড়ি বলে উঠল, আরে বড় বৌমা, তুমি আমার রুমে, তা কি মনে করে? জিন হালকা গলায় বললেন, এভাবে বলছেন কেন মা? আমার কি এখানে আসা বারণ? না না, বারণ কেন হতে যাবে? তুমি সচরাচর আসো না তো, তাই জিজ্ঞেস করলাম। জিন একটা শ্বাস ফেলে বলল, এখন থেকে আমি রোজ আসবো মা। তার ফ্যাকাশে মুখটা দেখে তার শাশুড়ি চিন্তিত কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বৌমা? জিন বেখেয়ালি হয়ে বলল, শিক্ষা হয়েছে মা, আমার শিক্ষা হয়েছে। একটা হাঁটুর বয়সী মেয়ে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। তার শাশুড়ি হয়তো তার কথা বুঝলেন, তাই আর কথা বাড়ালেন না। দেখতে দেখতে আরও ৪৫টা দিন কেটে গেল। সেদিনের পর থেকে তে আর জিনের মাঝের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন এসেছে। জিন বুঝেছে যে তে অভিজাত বংশের মেয়ে না হলেও মনের দিক থেকে অনেক ভালো। তাছাড়া জিমিনের মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কোনো মাই চাইবে না একটা বন্ধা মেয়েকে ছেলের বউ করে আনতে। তাছাড়া জিন এটাও বুঝে গেছে যে তার ছেলে জিমিনকে এই জন্মে আর মেনে নেবে না। বিকেলের দিকে কাজল জোর করে রোজের মাথায় তেল দিয়ে দিচ্ছিলেন। পাশেই তে বসে আছে, তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। এরই মাঝে জিন এসে তেকে বলল, মাথায় তেল দিয়েছো তে? তে না বোধক মাথা নাড়ল। তখনই তাকে চমকে দিয়ে জিন কাজলের উদ্দেশ্যে বলল, রোজকে দেওয়া হলেও ওর মাথাতেও তেল দিয়ে দিও। জিন মাথা নাড়ালো। এরই মাঝে জাঙ্কুক ড্রয়িং রুমে এসে তের পাশে বসলো। কিছুক্ষণ আগে সে হসপিটাল থেকে এসেছে। তাকে দেখে তে বলে উঠল, শুনুন না। জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তে একটা শ্বাস ফেলে বলল, 3 মাস পর আমাদের এসএসসি পরীক্ষা, ফর্ম পূরণ করতে হবে।
জাঙ্কুক মাথা নেড়ে সায় জানালো আর বলল, কবে যেতে হবে বলো, আমি গিয়ে করে আসবো। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ওখানে তো আমাকেই সাইন করতে হবে। জাঙ্কুক চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে? তের গাল জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো, সে মূলত এটা নিয়ে চিন্তায় আছে। তে তখন বলল, আমি এই অবস্থায় স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না? তের কথা শুনে জাঙ্কুকের অনুভূতি শূন্য চেহারায় হতাশা ধরা পড়ল। নিম্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি এই অবস্থায় স্কুলে যেতে তুমি সংকোচ বোধ করছো, আর এইরকম পরিস্থিতিতে তোমাকে যেন না পড়তে হয়, সেজন্যই আমি। জাঙ্কুক দেখলো তে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, তাই বাকি কথাটুকু জাঙ্কুক মনে মনেই বলল, তোমাকে করে ফেলতে বলেছিলাম। তে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, অর্ধেক কথা বললেন কেন? দেখো তে, তুমি এই অবস্থায় কিভাবে জার্নি করবে সেটা ভেবেই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে যাবে। আমি তোমার লজ্জার কথা চিন্তা করে প্রশ্নটা করিনি। মা হওয়াটা লজ্জার নয় তে। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলো, আমার লজ্জা করছে কারণ আমি আমার ফ্রেন্ডসদেরকে সবসময় বলে বেড়াতাম যে আমি কখনো বিয়ে করব না, আর সেজন্যই। তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে গেল। কাজল রোজের মাথায় তেল দেওয়া শেষে তের মাথাতেও তেল দিয়ে দিলেন। পরের দিন সকাল 9টা নাগাদ তে আর জাঙ্কুক তের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তে একদম বোরকা হিজাব আর মাস্ক দিয়ে পুরো শরীর ঢেকে নিয়েছে। এত ঢিলা বোরকা পড়েছে যে প্রায় বোঝাই যাচ্ছে না যে সে 8.5 মাসের প্রেগনেন্ট। যখন তখন তার ডেলিভারি হয়ে যেতে পারে। জাঙ্কুক না চাইতেও বারবার তের দিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক অশান্তিতে আছে। জাঙ্কুক বারবার তার ফোনটা বের করে কিছু একটা দেখছে। তে বসে বসে বোর হচ্ছিল, তাই সে নিজের ফোনটা বের করতেই জাঙ্কুক ফট করে বলে উঠল, তে তোমার ফোনটা দাও তো। তে বলে উঠল, গাড়ি চালানোর সময় ফোন চাপতে হয় না। জাঙ্কুক হতাশায় নিজের চুল খামচে ধরলো। তাকে এভাবে রিয়াক্ট করতে দেখে তে নিজের ফোনটা তার দিকে এগিয়ে দিল। জাঙ্কুক ফোনটা নিয়ে নিঃশব্দে নিজের পকেটে ঢুকিয়ে নিল। তে তো হতবাক হয়ে চেয়ে রইল। জাঙ্কুকের মাথার তাটা নষ্ট হয়ে গেল নাকি? তে মুখটাকে গোমড়া করে জানালা দিয়ে বাইরে তাকালো। দুপুর 2টা নাগাদ স্কুলের সব কাজ মিটিয়ে তারা দুইজন স্কুল থেকে বেরিয়ে গেল। তের বান্ধবীর সাথেও তের দেখা হলো। অনেকদিন পর তের সাথে তার বান্ধবীর দেখা হয়ে তের বেশ ভালোই লাগলো। জাঙ্কুক বেশ কয়েকবার ইয়োনোর সাথে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তে লক্ষ্য করলো সে যেটুকু সময় স্কুলে ছিল পুরোটা সময় জাঙ্কুক অস্বাভাবিক আচরণ করেছে। এই যেমন সে কারোর সাথে কথা বলতে গেলে জাঙ্কুক এসে বাহাত ঢুকিয়ে দিয়ে আবল তাবল বলছে, নয়তো তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এতে অবশ্য তে বেশ বিরক্ত হয়েছে। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিতেই তে বলো, এত দূর এসেছি, বাবা মাকে না দেখেই চলে যাব। জাঙ্কুক বিনা বাক্যে গাড়িটা তের বাড়ির দিকে ঘুরিয়ে নিল। মাসখানেক আগে তে বাড়িওয়ালার পুরো টাকা পরিশোধ করে দিয়েছে। এখন বাড়িটা পুরোপুরিভাবেই তাদের, যদিও পুরো টাকাটাই জাঙ্কুক পরিশোধ করে দিয়েছে। সে নিজের টাকার থেকে দিতে চাইলেও জাঙ্কুক দিতে দেয়নি। বাড়ির সামনে আসতে তের চোখ পড়ল গাছের পাতার আড়ালে থাকা বাড়ির মূল ফটকের উপর, যেটা সে নিজ হাতে লাগিয়েছিল। মূল ফটকে গোটা গোটা অক্ষরে লেখা, ভিকুক নিবাস। তে ধীর পায়ে এগিয়ে গেল তার বাবা মায়ের কবরের দিকে। সে লোকমুখে শুনেছে কবরের পাশে মেয়েদের যেতে হয় না। সে হিসেবে সে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, আপনি কি একটু কষ্ট করে উজু করে এসে মা বাবার কবরটা জিয়ারত করবেন? কথাটা শুনে জাঙ্কুক শান্ত চোখে তের দিকে তাকায়। তে চোখ সরিয়ে বলল, ভিকুক বড় না হওয়া পর্যন্ত আপনি কষ্ট করে জিয়ারত করুন না। ভিকুক বড় হয়ে গেলে আপনাকে আর করতে হবে না। এবারের কথাটা জাঙ্কুকের ভালো লাগলো না। এটা আবার কেমন কথা? আর এতে কষ্টের বা কী আছে? জাঙ্কুক কি মেয়ের জামাই হিসেবে তাদের কবরে জিয়ারত করতে পারবে না? এরকম কথা কখনো বলবে না তে। তাদেরকে আমি আমার মা বাবা বলে ডেকেছি। আর তাছাড়া তারা আমার স্ত্রীকে জন্ম দিয়েছেন, এত বড় করেছেন। যতটা কষ্ট করে আমার বাবা মা আমাকে বড় করেছেন, ততটা কষ্ট করে তোমাকেও তো ওনারা বড় করেছেন। তুমি যদি এত খারাপ ব্যবহার পেয়েও আমার মায়ের সেবা করতে পারো, আমি কি এতটুকু করতে পারবো না? এই চিনলে আমাকে।
তের চোখ জোড়া ছল ছল করে উঠল। অজানা প্রশান্তিতে তার মন ছেয়ে গেল। জাঙ্কুক বাইরে লাগানো কল থেকে উজু করে নিল। এই বাড়ি আর বাগানের দেখাশোনা করার জন্য জাঙ্কুক একটা কেয়ারটেকার রেখেছে। সেই জন্যই বাগান সহ বাড়িটা আগের মতোই আছে। জাঙ্কুক কবর জিয়ারত শেষে তেকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর বলল, বাড়িতে যাওয়ার আগে তোমার চেক আপ করিয়ে যাবো ভাবছি। লাস্ট চেক আপ করানোর তো 1 সপ্তাহ হয়নি, আবার কেন করাবেন? জাঙ্কুক থতমত খেয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে পরীক্ষায় নকল করতে গিয়ে সে ধরা পড়ে গেছে। তে সরু চোখে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক একটা শুষ্ক ঢোক গিলে বলল, তোমার ইন্টেরিয়র প্লাসেন্টা প্রেগনেন্সি, তাই চেক আপের উপরেই থাকতে হবে, বুঝলে? কথাটা বলেই জাঙ্কুক বোকা বনে গেল। মনে মনে নিজেকে গালি দিল। তে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, আপনি বলেছিলেন চিন্তার কিছু নেই, তাহলে এখন এভাবে বলছেন কেন? বলুন না সব কিছু ঠিকঠাক আছে তো? জাঙ্কুকের গলা শুকিয়ে গেল। সে একটা ঢোক গিলে হাসার চেষ্টা করে বলল, ট্রাস্ট মি, সব কিছুই ঠিকঠাক আছে হানিবি। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল, কিন্তু তের মুখটা মলিন হয়ে গেল। এমনিতেই সে ডেলিভারি নিয়ে চিন্তায় আছে। শুনেছে বাচ্চা হওয়ার সময় নাকি অসহনীয় যন্ত্রণা হয়। তার মাঝে জাঙ্কুকের এমন অস্বাভাবিক বিহেভিয়ার তাকে আবারও ভয় পাইয়ে দিচ্ছে। জাঙ্কুক তের বিষয়টা বুঝতে পারলো, এজন্য সে তেকে কোনো বিষয় জানাতে চায় না। মেয়েটা অল্পতেই চিন্তায় পড়ে যায়। তে বিছানার উপর শুয়ে আছে। একজন অভিজ্ঞ ফিমেল রেডিওলজিস্ট আর আল্ট্রাসাউন্ড করছেন। জাঙ্কুক পাশেই দাঁড়িয়ে আছে। সেও সব কিছু পর্যবেক্ষণ করছে। চেক আপ শেষে রেডিওলজিস্ট বলল, চিন্তার কিছু নেই স্যার, বাচ্চা ঠিকঠাকই আছে, পজিশন সেফ আছে, মাথাও নিচের দিকেই আছে। কথাগুলো শুনেও যেন জাঙ্কুক নিশ্চিন্ত হতে পারলো না। চেক আপ শেষে জাঙ্কুক তেকে নিয়ে করিডোরে এসে বলল, দেখলে, বললাম তো চিন্তার কিছু নেই। তো একটা স্বস্তির শ্বাস ফেলে বলো, তা তো বুঝলাম, কিন্তু আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে জেহব এসে হাজির হলো। সে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তে বুঝতে পারলো তার হাতে কিছু একটা আছে, যেটা সে পেছনে আড়াল করে রেখেছে। তে দেখার চেষ্টা করতে যাবে তখনই জাঙ্কুক তার মুখটা হাতের কিনারায় নিয়ে হিসিয়ে বলল, তুমি কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকতে পারবে হানিবি? তের কপালে বিরক্তি ভাঁজ পড়ল। জাঙ্কুক কেন এরকম আচরণ করছে সে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুক থেকে বলো, কি হলো বলো? তে বিরস কণ্ঠে বলল, জানি না আমি। তে জাঙ্কুকের হাত সরিয়ে দিতে চাইলেও জাঙ্কুক শক্ত করে তার মুখ ধরে রেখে আকুতি করে বলল, 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকো প্লিজ। জাঙ্কুকের কণ্ঠের ব্যাকুলতায় তে বাধ্য হয়ে জাঙ্কুকের চোখে চোখ রাখলো। মুহূর্তে যেন সময় থমকে গেল। জাঙ্কুক আলগোছে তের বাম হাতটা জেহপের দিকে এগিয়ে দিতে জেহপ আড়াল করে রাখা হাতটা সামনে আলো। তার হাতে 2টো সিরিঞ্জ ছিল। সে তের হাতটা ধরে ভীষণ সূক্ষ্মভাবে তের হাত থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে লাগলো। কিন্তু তের মাঝে কোনো প্রকার ভাবাবেগ হলো না। সে ধ্যান জ্ঞান সব হারিয়ে জাঙ্কুকের চোখের মাঝেই যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ পেরিয়ে যেতে জেহপ নিজে কাজ শেষ করে চলে গেল। কিন্তু তে এখনো জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, আর জাঙ্কুকও তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক ডান হাত দিয়ে তের হাতের যেখান থেকে ব্লাড নেওয়া হয়েছে সেখানে তুলো চেপে রেখেছে। হঠাৎ করে জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তেকে ছেড়ে উঠে দাঁড়ায়। এদিকে তের চোখ জোড়ায় এখনো পাগলের ন্যায় জাঙ্কুককে অনুসরণ করছে। এরই মাঝে জাঙ্কুক নিজের হাতে থেকে তের হাতটা ছাড়িয়ে নিল। তে নিজের হাতে কেমন চিনচিনে ব্যথা অনুভব করলো। সে হাতটা সামনে এনে দেখলো হাতে তুলো লাগানো। তে ক্যালকুলেশন করতে যাবে তার আগে জাঙ্কুক ফিরে এসে বলল, চলো হানিবি, বাড়িতে ফিরে যাই। তে মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তাকে দেখে মনে হচ্ছে জাঙ্কুক চোখ দিয়ে তাকে সম্মোহন করে ফেলেছে। জাঙ্কুক কিছুটা দূরে এগিয়ে গিয়ে আবারও ফিরে এলো। তারপর তের কাঁধে হাত রেখে তাকে হাঁটতে সাহায্য করতে লাগলো। পুরোটা রাস্তা নির্বিঘ্নেই কেটেছে। বাড়িতে ফিরে তে জামা কাপড় পাল্টে মাগরিবের নামাজ আদায় করে বই নিয়ে পড়তে বসলো। স্যার ম্যাডাম অবশ্য জানে যে তার বিয়ে হয়ে গেছে। তের মা বাবার জানাজাতে তাদের স্কুলের স্যারেরা এসেছিলেন। সেই জন্য আজকে এত মাস পর স্কুলে গেলেও তাকে স্যার ম্যাডামেরা খুব কিছু একটা জিজ্ঞেস করেনি, আর যাও 2-একটা প্রশ্ন করেছে জাঙ্কুক আগ বাড়িয়ে উত্তর দিয়ে দিয়েছে। তে ইংরেজি পড়ছিল, এমন সময় হঠাৎ করে তার মনে পড়ল আগামীকাল তার জন্মদিন। হ্যাঁ, আগামীকালকে তার 16 বছর পূর্ণ হবে। ভাবতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কত তাড়াতাড়ি একটা বছর কেটে গেল। সে কি গত বছর দুঃস্বপ্নেও ভেবেছিল যে এই 1 বছরে তার সাথে এত কিছু হয়ে যাবে? তে মনে মনে ভাবল, যদি আমি জানতাম
এই বছরের জন্মদিনটা উদযাপন করার জন্য আমার বাবা মা থাকবে না, তাহলে গত বছর তাদের দেওয়া বোরিং ওই বইগুলো পেয়েও অনেক অনেক খুশি হয়ে যেতাম আর তাদেরকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতাম। আচ্ছা মা বাবা, তোমরা গত বছর বললে না তো যে আমাকে শেষ জন্মদিনের গিফট হিসেবে বইগুলো দিয়েছো? কেন বললে না? তাহলে কি আমি বইগুলো পেয়ে মন খারাপ করতাম বলো? তে ঠোঁট চেপে কেঁদে উঠতেই সে বেবির কিক অনুভব করলো। ফলস্বরূপ তার কান্না থেমে গেল। সে চোখ মুছে পেটের উপর হাত রেখে বলল, আমার মা বাবা তোকে দেখে যেতে পারলো না রে। আমার খুব কষ্ট হয় জানিস। মা বাবা কি আর কয়টা দিন থেকে যেতে পারতো না? কিভাবে তোকে না দেখেই চলে গেল। তুইও আমার মায়ের সুন্দর মুখটা দেখার সুযোগ পেলি না। আমার মা দেখতে অনেক সুন্দর ছিল রে। বাবা তো সবসময় মায়ের প্রশংসা করতো, সব থেকে বেশি প্রশংসা করতো মায়ের হাতের রান্না খেয়ে। তুই আমার মায়ের হাতের সেই সুস্বাদু রান্না খাওয়ার সুযোগটুকুও পেলি না রে ভিকুক। আহ, কতদিন হলো রে মায়ের হাতের রান্না খাই না। কতদিন হলো মায়ের সুন্দর মুখটা দেখে দিন শুরু করি না। কতদিন হলো বাবার হাত ধরে ঘুরতে যাওয়ার বায়না করি না। তারা আর কোনো দিনও ফিরে আসবে না ভাবতে খুব কষ্ট লাগে জানিস। বুকটা ফেটে যায়। মা বাবার সাথে আমার আর যে কখনো দেখা হবে না, অনেক কষ্ট হচ্ছে। তে হু হু করে কেঁদে উঠল। ইদানিং তার বাবা মায়ের কথা খুব করে মনে পড়ে। একটা বার তাদের জড়িয়ে ধরা স্বাদ জাগে, কিন্তু এই স্বাদ যে আর পূরণ হবার নয়। তে চারিদিকে তাকিয়ে দেখলো সে পুরো রুমে একা আছে। জাঙ্কুক কোথায় গেছে সে জানে না। হসপিটাল থেকে এসে ফ্রেশ না হয়ে বেরিয়ে গিয়েছিল। এবার জাঙ্কুকের প্রতি তের অভিমান জন্মাতে শুরু করলো। তে অভিমান নিয়েই পড়ায় মনোযোগ দিল। এক নাগারে 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করেছে সে। এই পর্যায়ে এসে তার চোখ দুটো লেগে আসছে। তে বুঝতেই পারলো না যে কখন সে বালিশে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে গেল। রাত 10টা। সুগা জাঙ্কুকের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজা খোলা থাকায় সুগা বাইরে থেকেই দেখতে পেল যে তে বসা অবস্থাতেই ঘুমিয়ে গেছে। সুগা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। বিছানার সামনে এসে মনে মনেই বলল, আই থিঙ্ক বেবিটার কষ্ট হচ্ছে। বলে সুগা আলতো হাতে বইটা সরিয়ে থেকে ভালো করে বিছানায় শুয়ে দিল। তারপর আবারও মনে মনেই বলল, আর কয়েকটা দিন বেবির সাথে কাটিয়ে নাও। সুগা একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর তেও আরাম পেয়ে আরও গভীর ঘুমে তলিয়ে গেল। কিছুক্ষণ যেতেই তের ঘুম ভেঙে যায়। সে হাই তুলে বালিশ থেকে মাথা তুলতে অবাক হয়ে গেল। সে তো বসা অবস্থাতেই বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। তাহলে বইটা খাটের অন্য প্রান্তে গেল কিভাবে? আর সেই বালিশেই বা মাথা রাখলো কখন? ভাবনার মাঝে ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসে। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন 10:30 বাজে। এরই মাঝে জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তাকে আসতে দেখেও তে না দেখার ভান করে ধীর পায়ে বিছানা থেকে নেমে বইগুলো গুছিয়ে রাখতে লাগলো। জাঙ্কুক একটা টি শার্ট গায়ে জড়িয়ে থেকে জিজ্ঞেস করলো, ডিনার করেছো? কি শুনলই না যেন। জাঙ্কুক একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 2 প্লেট খাবার নিয়ে রুমে এলো। তে ততক্ষণে বিছানা রেডি করে ফেলেছে, শুধু বালিশগুলো গুছিয়ে রাখা বাকি। জাঙ্কুক খাবারগুলো টেবিলের উপর রেখে তেকে নিজের দিকে ঘুরিয়ে তার হাতে থাকা বালিশটা বিছানায় ছুঁড়ে রাখলো আর বলল, দেখো হানিবি, তোমাকে এসব করতে হবে না। আমি খাট গুছিয়ে দেবো, তুমি খাবার খেয়ে নাও। তে জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে পুনরায় বালিশটা হাতে তুলে নিল। জাঙ্কুক বুঝতে পারলো তে ভীষণ রেগে আছে। জাঙ্কুক চলে যেতে নেবে, কিন্তু তার আগে তের মাথা ঘুরে গেল। সে নিজেকে সামলাতে না পেরে এক হাতে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরলো। জাঙ্কুক দ্রুত গতিতে তেকে সামলে নিয়েছে, কিন্তু তের শরীর ভালো বলে মনে হচ্ছে না। জাঙ্কুক তখন চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হানিবি? আর ইউ ফিলিং উইক? তে মুখে কিছুই বলল না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। জাঙ্কুক তের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে বিছানায় বসিয়ে দিল। তে জানে না তার কি হয়েছে, কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর থেকে তার শরীরটা দুর্বল লাগছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে পানির গ্লাসটা তে ঠোঁটে ছোঁয়ালো আর বলল, পানি খাও একটু। তে নিভু নিভু চোখে কিছুটা পানি খেয়ে নিল। তেকে এতটা দুর্বল হয়ে যেতে দেখে জাঙ্কুকের অনেক খারাপ লাগছে। সে জানে অতগুলো রক্ত নেওয়ার কারণেই তের এই অবস্থা। এমনিতেই তের বয়স কম, তার উপর কতগুলো রক্ত নিয়েছে। জাঙ্কুকের ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে। সে তেকে বালিশে হেলান দিয়ে বসিয়ে রেখে খাবারের প্লেটটা নিয়ে এলো। কিছুটা ভাত তের সামনে নিতেই তে মুখ ঘুরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, বিকেল থেকে যেখানে ছিলেন সেখানে গিয়েই থাকুন। এসেছেন কেন? আসার কোনো দরকার ছিল না। তের বলার অর্ধেক কথা জাঙ্কুক বুঝতেই পারল না।
কারণ কথাগুলো জড়িয়ে আসছে। তের অবস্থা দেখে জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বলতে লাগলো, সরি বউজান, আমার ভুল হয়ে গেছে, আর করবো না এমন, খেয়ে নাও প্লিজ। তের খেতে ইচ্ছা করছে না, কেমন যেন অদ্ভুত লাগছে। তে তখন বলল, খাবো না আমি। জাঙ্কুক হার মানলো না। এই অবস্থায় না খেয়ে থাকলে তে শরীর যে আরো দুর্বল হয়ে যাবে। জাঙ্কুক তখন বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক অসহায় কণ্ঠে বলল, খেয়ে নাও প্লিজ, নইলে তোমার শরীর আরো দুর্বল হয়ে যাবে। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খান গিয়ে, আমি খাবো কেন? এবারের কথাটা জাঙ্কুক বুঝতে সক্ষম হলো আর বলল, তুমি না খেলে আমিও খাবো না, এখন খাবো না, সকালেও খাবো না, আর কখনো খাবো না। কথাটা শুনেতে ছোট্ট করে হাঁ করলো। তর্ক করার মতো শক্তি তার শরীরে নেই। জাঙ্কুক থেকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। সকালে ঘুম ভাঙতে তে ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করলো এখন 10টার মতো বাজে। তে বেশ বিরক্ত হলো। সে আজকে নামাজ আদায় করতেও পারেনি। এতটা গভীর ঘুম তার কখনোই হয় না। তে আশেপাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক রুমে নেই। এমন সময় দুজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। খাবারগুলো দেখে তে থতমত খেয়ে গেল। এতগুলো খাবার! তে উঠে ফ্রেশ হয়ে টেবিলে বসলো। একজন সার্ভেন্ট ফল কেটে দিচ্ছে, তো আরেকজন পাউরুটিতে মাখন লাগিয়ে দিচ্ছে। তে তখন বলল, এত খাবার কেন এনেছেন? কে খাবে এতগুলো খাবার? একজন সার্ভেন্ট উত্তর দিল, স্যারের কথা মতোই খাবার এনেছি ম্যাম। স্যার বলেছে আপনাকে ভালো ভালো খাবার খাওয়াতে, স্পেশালি ফল। তে একটা শ্বাস ফেলে বলল, আপনাদের স্যার কোথায় গেছেন? জানি না, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন, মনে হয় অফিসে গেছেন। আরেকজন সার্ভেন্ট বলল, আমার মনে হয় হসপিটালে গেছেন, আমি তার হাতে সাদা অ্যাপ্রন দেখেছিলাম। তে পাউরুটিতে একটা কামড় দিতে তার ফোন বেজে উঠল। একজন সার্ভেন্ট ফোনটা এনে তের হাতে দেয়। তে জানে না কেন, কিন্তু জাঙ্কুকের উপর তার রাগ উঠছে। জাঙ্কুক কেমন যেন হয়ে গেছে, তাকে না বলে এদিক সেদিক চলে যাচ্ছে। তার উপর আজকে তার জন্মদিন, কিন্তু জাঙ্কুকের সেদিকে খেয়ালও নেই। তে কলটা রিসিভ করে কানের কাছে ধরলো। জাঙ্কুক অপর পাশ থেকে বলল, ঘুম ভেঙেছে? তে নিম্ন স্বরে বলল, ব্রেকফাস্ট করেছো? ফোনের দু প্রান্তে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর তে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? না, এখন খাবো। আচ্ছা খান তাহলে, রাখছি আমি। কেন? ব্রেকফাস্ট করুন। তে কল কেটে দিল। তার ভীষণ কান্না পাচ্ছে। সে চোখ জোড়া মুছে খাবার খেতে লাগলো। এদিকে জাঙ্কুক একবার সামনে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে একজন স্টাফকে ডাক দিল আর বলল, খাবারগুলো নিয়ে যাও। স্টাফ দেখলো জাঙ্কুক খাবারে হাতও দেয়নি, তবুও জাঙ্কুকে প্রশ্ন করার সাহস তার নেই। তাই জাঙ্কুকের কথা মতো খাবারগুলো নিয়ে চলে গেল। জাঙ্কুক বসা থেকে উঠে অ্যাপ্রনটা হাতে নিল। তারপর অফিস থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে হাঁটা ধরল। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। তে ব্যালকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। চোখের কোণা থেকে নোনা জল অবাধে গড়িয়ে পড়ছে। আজকের মতো একটা দিনে তার পাশে কেউ নেই। সেই বদ্ধ রুমে মরে গেলে কেউ জানতেও পারবে না। পাশে রাখা ফোনটা একাধারে বেজে চলছে। তে রিসিভ করার প্রয়োজনটুকু বোধ করো না। বিকেল 5টার দিকে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে জাঙ্কুক পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো তে রুমে নেই। সে ওয়াশরুমে খুঁজে ব্যালকনিতে এসে দেখলো তে হাঁটুতে মুখ গুজে বসে থাকা অবস্থাতেই ঘুমিয়ে গেছে। জাঙ্কুক থেমে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলগোছে থেকে কোলে তুলে নিল। তে ঘুমের মাঝে হিচকি তুলল। জাঙ্কুক লক্ষ্য করে দেখলো তের চোখের পাপড়িগুলো ভেজা। জাঙ্কুকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে কিভাবে বোঝাবে কেন সে তের থেকে পালিয়ে বেড়াচ্ছে? তার মাঝে যে তের সামনে দাঁড়ানোর সাহসটুকুও নেই। সে যে খুব বড় অন্যায় করে ফেলেছে। তে ঘুমের মাঝে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের ঘাড়ের ভাঁজে মুখ গুজল। এরকম করায় জাঙ্কুক জমে গেল। সে সেভাবে দাঁড়িয়ে পড়ল। পা জোড়াও জমে গেছে। নড়াচড়ার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে। প্রায় 17 মিনিট পর তের ঘুম হালকা হয়ে এলো। একটা সুপরিচিত ঘ্রাণ নাকে আসতেই তে পিটপিট চোখে তাকায়। চোখ খুলতেই জাঙ্কুকের ঘাড়ে থাকা তিলটা নজরে এলো। তে বুঝতে পারলো সে জাঙ্কুকের কোলে আছে, তাই সে দ্রুত নেমে যেতে চাইলো। জাঙ্কুকও তাকে নামিয়ে দিল। তে চোখ মুছে কড়া গলায় বলল, আপনি আমাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন কেন? জাঙ্কুক জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? আমাকে চিন্তা দিয়ে মেরে ফেলতে চাইছো নাকি? তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আপনার আবার আমার জন্য চিন্তাও হয় নাকি? জাঙ্কুক উত্তর দিল না। ওভারকোটটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারলো। তারপর এক এক করে পকেট থেকে ফোন, মানিব্যাগ আর হাত থেকে ঘড়িটা খুলেও বিছানার উপর ছুঁড়ে মারলো। তে একভাবে দাঁড়িয়ে রইল আর বলল, বলুন, আমার জন্য আপনার চিন্তাও হয়? জাঙ্কুক হঠাৎ করে দেখে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুমি জানো না আমার চিন্তা হয় কি না? কেন এমন প্রশ্ন করছো? সে নিম্ন স্বরে বলল, আমি না, আপনি অস্বাভাবিক আচরণ করছেন। কেন করছেন?
আপনার কি আমাকে ভালো লাগছে না? ভালো না লাগলে বলে দিন, তবুও অবহেলা করবেন না। জাঙ্কুক থেকে নিজের আরও কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমি তোমাকে অবহেলা করছি না হানিবি, তুমি ভুল বুঝছো। তের চোখে পানি জমলো। জাঙ্কুক ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কেন কান্না করছো? আমার জানা মতে তো সব কিছু ঠিকঠাকই আছে, চিন্তা করার মতো তো কিছু নেই, তাহলে তোমার মন খারাপ কেন? তে অন্যদিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে। জাঙ্কুক আর শক্ত করে তের কোমর চেপে ধরল আর বলল, বলো আগে কি হয়েছে, তারপর ছেড়ে দেব। তে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই কেঁদে উঠল। জাঙ্কুক বুঝে উঠতে পারছে না যে তের ঠিক কি হয়েছে, কিন্তু এবার সে বেশ চিন্তায় পড়ে গেল। তে কি সে ব্যাপারটা কোনোভাবে জেনে গিয়েছে? আর এভাবে রিয়াক্ট করছে কেন? কিন্তু সে ব্যাপারটা জানবেই বা কীভাবে? না না, তাকে যেভাবেই হোক জানতে হবে যে তের কি হয়েছে। জাঙ্কুক ভাবনা চিন্তা করে তেকে কোলে তুলে নিল, তারপর বিছানায় বসে তার হাত জোড়া এক হাতে চেপে ধরে মুচকি হেসে বলল, কি হয়েছে বেবি, তাড়াতাড়ি বলো না, নইলে কিন্তু। তে ঠোঁটের দিকে ইশারা করে কথাটা বলল আর তে মাথা নিচা করে নিল। জাঙ্কুক তখন আবারও তে ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কথা বলার মতো অবস্থাতেও রাখবো না। কি হয়েছে হানিবি, জলদি বলে ফেলো তো। তে একটা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, কিচ্ছু হয়নি, আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, সেজন্যই আমি রেগে আছি। জাঙ্কুকে বিশ্বাস হলো না। সে তের হাতটা তার পেটের উপর রেখে বলল, এবার বলো, কল রিসিভ করছিলে না কেন? তে হাতটা সরিয়ে নিতে চাইলেও জাঙ্কুক সরাতে দেয় না। জাঙ্কুক তখন বলে, ইউ হ্যাভ 5 সেকেন্ডস, তাড়াতাড়ি বলো। না বললেও সমস্যা নেই, উল্টো তুমি না বললে আমি দিশেহারা হয়ে তোমাকে পাগলের মতো কিস করে বসবো। তে এবার না পেরে বলেই উঠল, আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। আমার জন্মদিন কবে সেটাও জানেন না, আবার এসেছেন জোর জবরদস্তি করে আমার মুখ থেকে সেটা বের করতে। কেউ কি বলে যে আজকে আমার জন্মদিন, আমাকে উইশ করুন? বলে না। আমিও বলতাম না, আমার এত শখ নেই বলেই আপনাকে জোর করে উইশ করানোর। তে ঠোঁট চেপে কান্না করে দিল। আজকে আমার বাবা মা থাকলে আমার দিনটা এত খারাপ হতো না। আর কেউ উইশ না করলেও আমার বাবা মা আমাকে ঠিকই উইশ করতো, ঘুরতে নিয়ে যেত, বোরিং বই গিফট করলেও করতো। আপনি শুধু মুখেই বলেন যে আমাকে ভালোবাসেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আদৌ সেটা সত্যি না। আপনি যে আমাকে এত কষ্ট দিচ্ছেন না, একদিন দেখবেন আমি ঠিক রাগ করে বাবা মার কাছে চলে গেছি, সেদিন কেঁদেও আর আমাকে পাবেন না। এই কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠল। এদিকে তার কথাগুলো শুনে জাঙ্কুকের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলতে। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। জাঙ্কুক রাগের বশে তের ঘাড় চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় তের মাথা থেকে ওড়নাটা খুলে পড়ে গেল। তে এক হাতে ওড়নাটা সামলাতে চাইলেই জাঙ্কুক ওড়নাটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তের কান্নার মাত্রা আরও বেড়ে গেল। সে দু হাতে বুক ঢেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি কি করছেন আপনি এসব? জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে তেকেও টেনে তুলল। তের চুলগুলো বাঁধন হারা হয়ে পিঠের উপর ছড়িয়ে পড়ল। জাঙ্কুক আরও সুবিধা করে তের চুলের ভাঁজে হাত ঢুকে তাকে নিজের দিকে টেনে নিল। তে লক্ষ্য করলো জাঙ্কুকের চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। জাঙ্কুক তখন তের চুল চেপে বলল, কি বললি তুই? বাবা মায়ের কাছে চলে যাবি? আমাকে ছেড়ে চলে যাবি তুই? তে তখন বলল, আচ্ছা ছাড়ুন, আমার চুল ছিঁড়ে যাবে, ব্যথা পাচ্ছে আমি। তের কান্নার শব্দে জাঙ্কুক রেগে মেগে তের চুল ছেড়ে দিল। তারপর দিক দিশা হারিয়ে দেয়ালের দিকে এগিয়ে গেল। তে ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা তুলে গলায় জড়িয়ে নিল। তখনই একটা বিকট আওয়াজ তার কানে এলো। তে তাকিয়ে দেখলো জাঙ্কুক দেয়ালে ঘুষি মারছে। তে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে জাঙ্কুকের হাত ধরে ফেললো। জাঙ্কুক থেকে ধাক্কা দিতে গিয়েও নিজেকে সামলে নিল। তে তখন বলল, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? জাঙ্কুক নিরুত্তর, তার ভালো লাগছে না কিছুই। তে জাঙ্কুকের হাতটা সামনে এনে দেখলো হাতের আঙ্গুলের গুলো থেতলে গেছে, রক্ত বেরোবে বেরোবে ভাব। জাঙ্কুক এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। আলতো করে তেকে সরিয়ে দিয়ে মানি ব্যাগটা পকেটে গুজে বেরিয়ে যেতে নেবে, তার আগেই তে তার সামনে গিয়ে দাঁড়ায়, হাত জোর করে বলে, সরি, আমার ভুল হয়েছে, আপনি প্লিজ এভাবে রেগে মেগে চলে যাবেন না। আমি আর এগুলো বলবো না। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে তাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তে এবার খুব কষ্ট পেল। সে বিছানার উপর বসে চিল্লিয়ে বলতে লাগলো, আমি চলে যাব,
থাকবো না এখানে, আমি রাগ করেছি। আর আপনি রাগ না ভাঙিয়ে উল্টো আমাকে মেরেছেন, তারপর তেজ দেখিয়ে চলে গেছেন। আপনি খুব খারাপ, আমি আপনাকে একটু ভালোবাসি না। কথাগুলো বলতে বলতেই তের হিচকি উঠে গেল। যেদিন তার বাবা মা চলে গিয়েছিল সেদিনই লাস্ট এভাবে কেঁদেছে সে, আজকে আবারও এভাবে কাঁদছে। জাঙ্কুক কি পারতো না তাকে বুকে টেনে নিয়ে রাগ ভাঙাতে? পারতো না একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে জন্মদিন না জানার জন্য সরি বলতে? পারতো না? পারতো সবই, কিন্তু সে কিচ্ছুই করলো না। কিচ্ছুই পারে না সে। মিথ্যা বলে যে সে তাকে ভালোবাসে। জাঙ্কুক একটা মৃত্যু। কাঁদতে কাঁদতে বাড়ি সে মুখ বুঝলো। অবশ্য আমাকে সে কেনই বা ভালোবাসবে? আমার কি যোগ্যতা আছে তার ভালোবাসা পাওয়ার? তার জন্য জিমিন আপুই পারফেক্ট ছিল। আমি শুধুমাত্র একটা ভুল ছিলাম, যেটাকে উনি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারেনি। আমার মন রক্ষার্থে সবসময় বলে যে আমাকে ভালোবাসে, কিন্তু একটা মানুষ কয়দিন অভিনয় করতে পারে? সেও হয়তো আর পারছে না ভালোবাসার অভিনয় করতে। রাত 9টা। জাঙ্কুক গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে। তার পাশেই জেহব গুরু গম্ভীর রূপে দাঁড়িয়ে আছে। জেহব তখন জাঙ্কুককে বলল, তুই কি বলতো, ভাবি প্রেগনেন্ট, এই অবস্থায় তার মুড সুইং হওয়াটা অস্বাভাবিক কিছু তো নয়। এই সময় এগুলো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বাচ্চা ভাবির পেটে না, তোর পেটে আছে। কথাটা শুনে জাঙ্কুক জ্বলন্ত চোখে জেহবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে, মানলাম ওর মুড সুইং হয়েছে, তাই বলে আমাকে যা নয় তাই বলবে? জানে যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি দিশেহারা হয়ে যাই। তারপরও কাঁদতে কাঁদতে এরকম হিচকি তুলে ফেলবে? ও মনে হয় সত্যি আমাকে বাঁচতে দেবে না। জেহব তখন বলে, কিন্তু তুই কি সত্যি ভাবি জন্মদিনের ব্যাপারটা সম্পর্কে আগে থেকেই জানতি না? জাঙ্কুক 2 আঙ্গুল দ্বারা কপাল চেপে ধরে বলল, আরে ইয়ার, আমি জানতাম, 2 দিন আগেও আমার মনে ছিল, কিন্তু তুই তো জানিসই কালকে কি হয়েছে, তারপর আমি সব ভুলে গেছি। জেহব জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, দেখ যে কে ভাবির বাবা মা নেই, বলতে গেলে তুই ছাড়া তার আর কেউ নেই, কিন্তু তার পরিস্থিতি তুই যদি না বুঝিস তাহলে সে কার কাছে যাবে বল? আমি জানি যে তুই নিজেও ঝামেলার মধ্যে আছিস, কিন্তু সেসবের জন্য তো ভাবি দায়ী নয়, বেশিরভাগটাই তুই দায়ী। ভাবি পুরোপুরিভাবে তোর উপর নির্ভরশীল, কিন্তু তুই যদি তার ভার সামলাতে না পারিস তাহলে তোরা দুজনে ভেঙে পড়বি। বোঝার চেষ্টা কর। জাঙ্কুক সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ও আমাকে ছেড়ে চলে যাবে বলেছে, তাও আবার নাকি বাবা মায়ের কাছে চলে যাবে। এটাও কিভাবে এত সহজে বলে ফেললো? তুই ভাবতে পারছিস? এই কথাটা শুনে আমার তখন কেমন লেগেছে। শুধুমাত্র প্রেগনেন্ট বলে বেঁচে গেছে, নইলে আজকে ওকে মেরে নিজেও মরে যেতাম। জেহব বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, তুই যা করেছিস তা কি কম করেছিস? ভাবির আজকে জন্মদিন, আর আজকেও তুই সারাদিন অফিস আর হসপিটালে কাটিয়েছিস, তারপর বাড়িতে গিয়ে তার উপর রাগ ঝেড়ে এসেছিস। জাঙ্কুক নিজের হাতটা দেখিয়ে বলল, আমি নিজের উপর রাগ ঝেড়েছি, ওকে কিছুই বলিনি। কিছু না বললেই কি সমাধান হয়ে যাবে? তোর অবশ্যই সরি বলা উচিত ছিল। ভাবি কান্না করছিল আর তুই রাগ থেকে তাকে ওই অবস্থাতে ফেলে চলে এলি। আচ্ছা, তুই এত দায়িত্ব জ্ঞানহীন কীভাবে হলি? তুই তো এমন ছিলি না। জাঙ্কুক ভ্রুক্ষেপ করলো না। জেহব কিছুক্ষণ চুপ থেকে হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, এখনো সময় আছে, ভাবির কাছে গিয়ে সরি বলে ব্যাপারটা মিটমাট করে নে। এই অবস্থায় ভাবিকে এত প্রেশার দিস না জেকে, তারপর কিন্তু কেঁদেও কুল কিনারা পাবি না। জাঙ্কুক থেমে গেল, সদ্য জ্বালানো সিগারেটটা পা দিয়ে পিষে ফেললো। কারো উষ্ণ আলিঙ্গনে তের ঘুম ঘুম ভাবটা কেটে গেল। কিছুটা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠে বসতেই দেখলো জাঙ্কুক ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তাকে বলল, এদিকে এসো। আপনি কখন এলেন? তের কথা শুনে জাঙ্কুকের কপালে বিরক্তির ভাঁজ পড়ল, কিন্তু তের ফোলা ফোলা চোখ জোড়া দেখে তার কলিজা শুকিয়ে গেল। সে উঠে বসে আলতো হাতে তেকে জড়িয়ে ধরে বলল, রাগ করেছো ভালো কথা, কান্না করেছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। তে ছোটার চেষ্টা করে বলল, ছাড়ুন, সিগারেট খেয়েছেন আপনি। জাঙ্কুকের মেজাজ খারাপ হলো। রোম্যান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়েছে ষোড়শী নারী। সে তেকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। তে উঠে বিছানা ঝাড়তে লাগলো। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তেকে টেনে নিজের কাছে মিশিয়ে নিল আর বলল, এবার দেখো তো স্মেল আসছে? তের আগে ফুঁসতে লাগলো, আপনি বলেছিলেন সিগারেট খাবেন না। বাহ, এটা মনে রেখেছো, আর কন্ডিশনের কথা মনে রাখলে না? তে সরু চোখে তাকাতেই জাঙ্কুক বলেছিলাম নিয়ম করে চুমু খেতে দিলে, আর ওগুলো খাবো না। কিন্তু তোমাকে লাস্ট কবে চুমু খেয়েছি আমার মনেই পড়ছে না।
কথাটা শুনেতে লজ্জা পেল। জাঙ্কুক ফট করে থেকে খাটে বসিয়ে দিল। তারপর নিজে তের সামনে ফ্লোরে বসে তের পা ধরতেই যাবে, কিন্তু তার আগে তে চিল্লিয়ে বলল, এই এই কি করছেন কি এগুলো? জাঙ্কুক মৃদু এসে জোর করে তের ডান পাটা নিজের উপর উরুর উপর রাখলো আর বলল, তোমার এই পায়ে নুপুর ছিল, সেটা কি করেছো? তে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে বলে ওঠে, বাম পায়েরটা হারিয়ে ফেলেছিলাম, তাই এটাও খুলে রেখেছি। আছে তোমার কাছে? তে উপর নিচ মাথা নাড়ালো। কোথায় আছে? নিয়ে এসো তো, যাও। তে কিছুক্ষণ অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল। জাঙ্কুক কি সত্যি পাগল হয়ে গেল নাকি সেটা ভেবে সে হয়রান। আলমারির পুরোটাই মূলত তের আর রিকুকের কাপড় চোপড় দিয়ে ভরা। জাঙ্কুকের কাপড় চোপড় সব কাভার্ডে রাখা, যদিও আলমারির একটা অংশে তার ইম্পর্টেন্ট কাগজপত্র রাখা আছে। তিন উপরটা বের করে জাঙ্কুকের সামনে ধরতেই জাঙ্কুক সেটা খপ করে নিয়ে নিল। তে হকচকিয়ে যেতেই জাঙ্কুক পুনরায় তাকে বিছানায় বসিয়ে দিল। এবার দুটো পায়ে নিজের কোলের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। জাঙ্কুকের স্পর্শেতে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। জাঙ্কুক হালকা হেসে প্যান্টের পকেট থেকে একজোড়া সোনালি রঙা নুপুর বের করে তের পায়ে পরিয়ে দিতে লাগলো। তের চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। জাঙ্কুক নুপুরটা পরিয়ে দিয়ে তের পায়ে চুমু খেলো। তের এবার নাজেহাল অবস্থা। জাঙ্কুক দুটো পায়ে নুপুর পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ঘাড় চুলকাতে চুলকাতে বলল, এগুলো তোমার জন্মদিনের উপহার। আর আর সরি জন্মদিন ভুলে যাওয়ার জন্য। জাঙ্কুক দেখলো তে একদম মূর্তির মতো বসে আছে। এত বেশি সারপ্রাইজ হয়েছে যে মুখটা অটোমেটিক খাওয়া হয়ে গেছে। জাঙ্কুক ধপ করে তের পাশে বসে পড়লো আর বলল, তোমার আগের নুপুরটা আমি দিচ্ছি না। আর শোনো, তোমার বাম পায়ের নুপুরটাও আমার কাছেই ছিল, সেগুলো আমার কাছেই থাকবে, বুঝলে? তে একভাবে বসে রইল। জাঙ্কুক তার গালে টোকা দিয়ে বলল, একটু হেঁটে দেখাও তো। তের হুঁশ এলো। সে একটা শুষ্ক ঢোক গেলে উঠে দাঁড়ালো। এক পায়ে গোতেই নুপুর জোড়া ঝনঝন শব্দ তুললো। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে ঘুরে তাকাতেই দেখলো জাঙ্কুক এক দৃষ্টিতে তার পায়ের দিকেই তাকিয়ে আছে। তে তখন বলল, এগুলোতে তো শব্দ হয়। জাঙ্কুক আনমনেই বলল, কিন্তু শব্দযুক্ত নুপুর পড়তে হয় না। জাঙ্কুক বালিশটা টেনে কোলে নিয়ে বলল, আমার সামনে কোনো কিছু নিষিদ্ধ নয়। তাছাড়া আমার রুম সাউন্ড প্রুফ, এই শব্দ শুধু আমিই শুনতে পাবো। বাইরে যাবে না, বাইরে কোথাও যাওয়ার আগে খুলে রাখবে। তে হ্যাঁ বোধক মাথা নাড়লো। জাঙ্কুক তখন বলল, হাঁটো। তের বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। সে আবারও হাঁটতে লাগলো। এদিকে নুপুরের রিনিঝিনি শব্দে জাঙ্কুক যেন অন্য জগতে হারিয়ে গেল। অনেক আগে থেকে সে ভেবে রেখেছিল তেকে সে নুপুর পরে সেই শব্দ উপভোগ করবে। হঠাৎ করে তার কিছু মনে পড়তেই জাঙ্কুক উঠে দাঁড়ালো। জাঙ্কুকে উঠতে দেখে তেও হাঁটা থামিয়ে দিল। জাঙ্কুক সোজা ব্যালকনিতে চলে গেল। তে ব্রুকুচকে তার যাওয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে বেরিয়ে এলো। তার চোখ মুখ কুচকে গেছে। এক প্রকার তাড়াহুড়া করেই বলল, এটা নাও জলদি। তে জাঙ্কুকের কথা মতো ফুলের তোড়াটা হাতে নিতেই জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। এদিকে গোলাপ ফুল দেখে তে চোখ চকচক করে উঠল খুশিতে। গতকাল বাড়িতে গিয়েছিল সে, কিন্তু ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে তার ভালো লাগে না, তাই সে ফুলে হাত দেয়নি। কিন্তু এখন গোলাপ ফুলগুলো দেখে সে ভীষণ খুশি হয়েছে। তে ফুলগুলো নাকের সামনে এনে ঘ্রাণ নিতে লাগলো। কিন্তু কিছুক্ষণ যেতে তার চোখ মুখ চুলকাতে শুরু করলো। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।